সাইডে শব্দ পাবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলনের বাইরে, অর্থাৎ আমরা 6 তারিখের 6 মার্চ, 6 মার্চের পরে কিন্তু আসলে মাঠের আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা মাঠে আসলে আর দাঁড়াতে পারি নাই। আমাদের উচিত ছিল এই 6 তারিখের পরে অন্ততপক্ষে আরো 3 থেকে 4টা প্রোগ্রাম আমাদের মাঠে রাখা। তাহলে আমরা যে নীতিমালাটি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সরকার সেই নীতিমালাটি এমনভাবে আসলে জারি করার আহ প্রয়োজনীয়তা অনুভব করতো না, অথবা অন্যরকম চিন্তা করতো, অথবা আমাদের সাথে পরামর্শ করে একটা ভালো নীতিমালা তারা প্রণয়ন করতো, যেখানে আমাদের দাবি দেওয়ার কথাগুলো হয়তো সেখানে অন্তর্ভুক্ত থাকতো। যাই হোক, আমি যেটা মনে করি যে আমরা 6 তারিখ পরবর্তী সময়ে সরকার যখন আমাদের বিষয়গুলো আমলে নিল, তখন আমরা আসলে মাঠের আন্দোলনটাকে বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত ভুল একটা জায়গা ছিল আমি মনে করি। এবং এই ভুলের জন্য প্রথমত আমি আমার নিজেকে দোষারোপ করছি, এবং সাথে সাথে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, এই দুইটা সংগঠন একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম মাঠে দাঁড় করাতে পারে নাই। অতএব এই দুটো সংগঠনকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। এর পাশাপাশি আমি আরো কিছু বলতে চাই। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু বারবার চেষ্টা করছে কল্যাণ পরিষদ এবং ঐক্য পরিষদকে একত্রিত করে একটা বৃহৎ আন্দোলন কর্মসূচি মাঠে থাকার জন্য। আমরা যখন দেখলাম যে ঈদের আগে আমাদের ভাইদের বেতন পরিশোধ করা হলো না, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করা হলো না, এটা কিন্তু সরকারের কমিটমেন্ট ছিল, অর্থাৎ সরকারের একজন সচিবের কমিটমেন্ট ছিল। সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে আমাদের সেই কথাগুলো, সেই কমিটমেন্ট গুলো কিন্তু আপনার সরকার রাখলো না, তখনই কিন্তু আমি আমার জায়গা থেকে বারবার কিন্তু কল্যাণ পরিষদের আনিস ভাই সহ অন্যান্য যারা ছিল তাদেরকে আসলে কিন্তু তাগাদা দিয়ে আসছিলাম যে আপনারা, আমরা সবাই মিলে আসলে দ্রুত সময়ের মধ্যে মাঠে নামা উচিত, তা না হলে কিন্তু সরকার আমাদের বিষয়গুলোকে ভালোভাবে আমলে নিবে না, এবং সরকার যে কোনো মুহূর্তে হয়তো প্রজ্ঞাপন জারি করে দিতে পারে, যেখানে কিন্তু আসলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে না। তো ওনারা কিন্তু বারবার আমাদেরকে জানাবে, বসবে, আলোচনা করবে, এই সেই এগুলাকে করে করে কিন্তু কালক্ষেপণ করেছেন, এবং এখন পর্যন্ত আমাদের সাথে ওনারা কিন্তু আলোচনায় বসে না, এবং পরিষ্কারভাবে অনেককে বলেও দিয়েছে যে তারা আর আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আসলে থাকতে চান না। এবং অনেকে ভয়ভীত দেখাচ্ছে যে এই মুহূর্তে আন্দোলনের নামলে নাকি প্রশাসন দ্বারা আমাদেরকে বাধা প্রদান করা হবে, আমাদেরকে অত্যাচার করা হবে, এরকম ভয়ভীত দেখাচ্ছেন যেন আমরা আন্দোলন সংগ্রামে না আসি। আমরা এর মাঝখানে কি দেখলাম, 15 এপ্রিল আমাদের উপহারের নামে যে প্রহসনটা করা হলো, যে নীতিমালাটা দেওয়া হলো, সেখানে কিন্তু আসলে আমরা যে ভয়টা পেয়েছিলাম বা আমরা বারবার যে ভয়ের কথা বলছিলাম, সেই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার একটা নীতিমালা করলেন, যেটাকে নাম দেওয়া হলো আউটসোর্সিং নীতিমালা। এবং সাথে সাথে আরেকটা নীতিমালা করলেন ডেইলি বেসিকের জন্য, যেখানে আমাদের অধিকারকে পুরোপুরি একদম গলা টিপে হত্যা করা হলো। আমরা নীতিমালাটা পাওয়ার সাথে সাথে ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু আমরা দেখেছেন বিক্ষোভ মিছিল করেছি, এবং এই নীতিমালাকে প্রত্যাখ্যান করে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি, যেটা অনেকগুলো মিডিয়া প্রচার করেছে। তা আমাদের অবস্থান হচ্ছে যে আমরা এই নীতিমালাটাকে কোনোভাবেই একসেপ্ট করিনি, আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি, এবং প্রত্যাখ্যানের পর থেকে কিন্তু আমরা বারবার আনিস ভাইদেরকে বারবার একত্রিত করে আন্দোলন সংগ্রাম ঘোষণা করার জন্য চেষ্টা করেছি, এবং এখন পর্যন্ত আমরা আশা করেছিলাম যে আনিস ভাইরা আমাদের সাথে একটা আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম ঘোষণা করবে। কিন্তু আজকে দেখতে পেলাম যে আনিস ভাই হঠাৎ করে কল্যাণ পরিষদের ব্যানারে একটি আন্দোলন সংগ্রাম ঘোষণা করলেন, সেটাকে শুধুমাত্র র্যালি বলে দিলেন। এবং আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আসলে সেই জায়গা থেকে আনিস ভাই সরে গেলেন কেন জানি, এবং ওনারা আন্দোলন করতে চান না, শুধুমাত্র র্যালি করে নিজেদের অবস্থান ধরে রাখতে চান বা সংগঠনের নাম ধরে রাখতে চান, এরকম একটা নাম ধরে রাখা সর্বস্ব বা নিজেদেরকে জাহির করা সর্বস্ব একটি কর্মসূচি ওনারা ঘোষণা করলেন, যেটা আমি এই কর্মসূচির সাথে একদম আমি দ্বিমত পোষণ করছি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা কিন্তু আজকে দেখেন সকাল থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত 3টা মিটিং করেছি। প্রথম মিটিং করেছি আমরা বাংলাদেশ আহ, আহ, ইসলামী আন্দোলন যেটা আছে আমাদের চরমনে, যেটা বলে থাকি আমরা আমরা ওনাদের অফিসে গিয়েছি, আমাদের একটা প্রতিনিধি টিম সেখানে, তাদের একটা শ্রমিক সেল আছে, আমরা ওনাদের সাথে কিন্তু দীর্ঘ 2 ঘন্টা মিটিং করেছি, এবং ওনারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে ওনাদের শ্রমিক সেলের পক্ষ থেকে এবং চরমনের পক্ষ থেকে আমাদের যে দাবি আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে, ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে কর্মরত করা হবে, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু ওনারা একত্রতা ঘোষণা করেছেন। এবং ওনারা কিন্তু সরকারের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠভাবে আমাদের ফয়জুল করিম হুজুরকে কিন্তু আমরা মিশতে দেখেছি, উনি ওনার জায়গা থেকে আমাদের আশ্বস্ত করেছেন যে উনি ওনার জায়গা থেকে আমাদের ব্যাপারে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানোর চেষ্টা করবেন যেন এই ঠিকাদার মুক্ত বাংলাদেশ ওনারা যেন বিনির্মাণ করেন, এবং নতুন করে যেন নীতিমালা প্রণয়ন করা হয়, এই নীতিমালা যেন অনতিবিলম্বে
বাতিল করা হয়। এবং সাথে সাথে ওনারা কিন্তু আমাদের শ্রম সংস্থার কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছেন সেই রিপোর্টে বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে কিন্তু চিঠি লিখেছেন এবং সরকারের কাছে একটা বার্তা দিয়েছেন যে এই যে শ্রম সংস্থার কমিশনের যে রিপোর্ট ওনাদের পক্ষে কিন্তু আসলে এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে অবস্থান তারা কিন্তু তাদের অবস্থান মানে ব্যক্ত করেছেন, অর্থাৎ আমাদের দাবির সাথে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং ওনারা বলেছেন আমরা আন্দোলন সংগ্রামে মাঠে নামলে ওনারা কিন্তু আমাদের একটা মোরাল সাপোর্ট দিবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা ওইখান থেকে আরেকটা মিটিং আমরা অংশগ্রহণ করি, সেখানে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোর একটা মোর্চা আছে, একটা ঐক্য জোট আছে, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যেটাকে নাম বলে, সেটা সংক্ষেপে হচ্ছে স্কপ বলে। সেইটার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা মিটিং করেছি, সেখানে বিশ্লেষণ করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি আমাদের দাবিটি বাস্তবায়ন করার জন্য যেন শ্রম সংস্কার কমিশনের কয়েকজন মেম্বারও সেখানে ছিল। আমরা তাদেরকে বলেছি যে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। ওনারা কিন্তু বলেছেন যে আমরা রিপোর্ট জমা দিয়েছি, আমরা সরকারের সাথে আলোচনাও করছি, সাথে সাথে আমরা মাঠের আন্দোলন জোরদার করবো, আপনারা আন্দোলন করলে আপনাদের পাশে থাকবো, আমরাও যখন আন্দোলন করবো আপনাদের দাবিগুলো উপস্থাপন করবো, আপনারা আমাদের সাথে এসে একত্রিত ঘোষণা করলে এই আন্দোলন সংগ্রাম বড় হলে সরকার দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বাধ্য হবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যেহেতু সামনে মে দিবস, আমরা মে দিবসে একটা বৃহৎ প্রোগ্রাম করতে চাই, আমাদের কর্মসূচি পালন করতে চাই। ওনারা আমাদের সাথে একমত পোষণ করেছেন যে হ্যাঁ আপনাদের বৃহৎ সংগঠন, আপনারা অবশ্যই সেখানে আপনাদের কর্মসূচি রাখবেন। সেই জায়গা থেকে আমরা আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা আমাদের বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের যে অফিসটি আছে সেখানে আমরা নেতৃবৃন্দরা বসবো, বসে চুলতিরা বিশ্লেষণ করে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা আসলে অনেক রকম চিন্তা করছি যে আন্দোলনটিকে আমরা একদিন বা দুদিন আগে থেকে শুরু করব নাকি মে দিবসের দিন করব, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করছি। আমাদের রাতে ভার্চুয়াল মিটিং আলোচনা হবে, আলোচনা করে আমরা আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা লাইভ করে আপনাদের ঘোষণা দিয়ে দিব আমরা কি প্রক্রিয়ায় কবে আন্দোলন শুরু করছি, মানে এগুলো আমরা বিস্তারিত কালকে লাইভে গিয়ে বলবো। আজকে লাইভ করে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমরা আন্দোলনটি মে দিবসে যে আন্দোলনটা করব সেটা আমরা শ্রম ভবনের সামনে করব, এই বিষয়টা শুধুমাত্র আপনাদেরকে আমরা জানাইছি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা যেটাকে অথেন্টিক মনে করবেন, যে যারা অথেন্টিক প্রক্রিয়া আছে এবং যারা সঠিক প্রক্রিয়ায় আছে তারা সঠিক প্রক্রিয়া আন্দোলন করে আপনাদের দাবিটি বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি তৈরি হবে, এরকম সংগঠনের সাথে আপনারা থাকবেন। যদি মনে করেন যে আনিস ভাইদের সংগঠন আপনাদের জন্য ভালো ভূমিকা পালন করতে পারবে তাহলে অবশ্যই নিঃসন্দেহে আনিস ভাইদের সাথে আপনারা থাকবেন। আর যদি মনে করেন যে ঐক্য পরিষদের আপনাদের জন্য কাজ করলে আপনাদের দাবি আদায় হবে, সেক্ষেত্রে ঐক্য পরিষদের সাথে আপনারা থাকবেন। আমি এখন পর্যন্ত আশা করি যে ঐক্য পরিষদ কল্যাণ পরিষদ একত্রিত আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপাবো। আমি আনিস ভাইকে অনুরোধ করব যে আপনি যদি আমার এই কথাগুলো আপনার কারণে যে থাকে আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন, আশা করবো কর্মসূচিকে প্রত্যাখ্যান করবেন অথবা প্রত্যাহার করে আমাদের যৌথভাবে একটা আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই। যেহেতু আগামীকাল 6টায় কর্মসূচি ঘোষণা করবো, আপনারা আসেন আমাদের সাথে বসেন, আমরা একত্রিত হয়ে বসে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি। আর যদি কালকে 5টা পর্যন্ত আমি অপেক্ষা করবো, যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ না করেন সেই ক্ষেত্রে ঐক্য পরিষদের ব্যানারে আমাদের যে পূর্ণাঙ্গ আন্দোলন কর্মসূচি সেই পূর্ণাঙ্গ আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করবো। ইতিমধ্যেই অনেকেই কিন্তু আনিস ভাইদের সাথে যোগাযোগ করেছে, ওয়াসা যোগাযোগ করেছে, পেট্রো বাংলা যোগাযোগ করেছে, উত্তর সিটি কর্পোরেশন যোগাযোগ করে, আরো অনেকে যোগাযোগ করেছে। ওনারা কিন্তু কোনোভাবেই আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে রাজি নাই। সঙ্গত কারণে ওনাদের আলাদা সংগঠন, তাদের অধিকার আছে আলাদা কর্মসূচি পালন করার জন্য, আমরা তাদেরকে বাধা প্রদান করব না। তবে আমাদের সংগঠনকে যেন বিতর্কিত করার জন্য ওনারা কোনো কথাবার্তা না বলেন এবং আন্দোলনকে নস্যাৎ করার জন্য ওনারা কোনো ষড়যন্ত্র না করেন। যারা আমার কথাগুলো শুনলেন তাদেরকে অনুরোধ করব, আরো কিছু বিষয় আছে, আপনাদের টেন্ডার হয়ে গেছে, আপনাদের চাকরি চলে যাবে কিনা এই বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো কিনা। ভাই আমাদের ঐক্য পরিষদের নীতি আদর্শ হচ্ছে যে সকল ভুক্তভোগী কর্মচারীদের পাশে থাকা এবং সর্বাত্মক দিয়ে চেষ্টা করা। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের যে নীতিমালা 25-এর নীতিমালা যেটা দেওয়া হয়েছে এই জায়গাতেও শ্রমিকের চাকরি যেন না যায় এই বিষয়ে 2টা পয়েন্ট বলা আছে, যেগুলো আপনারা হয়তো পড়েন নাই, আমি পড়ছি। এই 2টা বিষয় আমি আইন বিশেষজ্ঞ যারা তাদের সাথে আলোচনা করছি, এই 2টা বিষয়ের বরাদ দিয়ে কিন্তু আপনাদের চাকরি যেন চলে না যায় এই বিষয়টি আসলে নিশ্চিত করা সম্ভব। থেকে আপনি একটু অপেক্ষা করেন, আমাদের যোগাযোগ রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করব এবং আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের সাথে সহায়তা করবো। পাশাপাশি ভৈরবের কোন একজন ভাই বলেছেন আমার কালকে যাওয়ার কথা। হ্যাঁ ভাই, কালকে আমার আশুগঞ্জ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কালকে 2টা প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হচ্ছে আমি কালকে সকালে খুব ভোরে যাব কুমিল্লায় আমার কিছু অফিসিয়াল কাজ প্লাস সাংগঠনিক কাজ আছে, ওগুলো শেষ করে আবার 4টার মধ্যে আমি ঢাকায় ব্যাক করব। আমার 6টায় কিন্তু সাংবাদিক সম্মেলন এবং আমরা ব্রিফ করব কিছু অনলাইন মিডিয়ার মাধ্যমে এবং আমাদের পেজের মাধ্যমে আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। সেই জায়গা থেকে আমি আশুগঞ্জের প্রোগ্রামটি আসলে ক্যান্সেল করেছি।
আমার মনে হয় যে আপনাদের যে সকল প্রোগ্রাম, আপনাদের প্রশ্ন ছিল সে সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত অপেক্ষা করেন, আমরা অনিস ভাইদের জন্য অপেক্ষা করতেছি। জনগণের যোগাযোগ না করে আগামীকাল 6টায় আমরা আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আলোচনা করে আমরা একটা সুন্দর পরিকল্পনা করে সুদ্যন্ত সিদ্ধান্ত নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করবো। সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকেন। আপনাদের আমাদের সকলের দাবি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমাদের দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ ঘরে ফিরবো। দুনিয়ার মজদুর এক হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।